রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষের প্রাথমিক আবেদন করতে যাই আমরা নানা জটিলতার মধ্য দিয়ে পড়তেছি। এবং কি তোমরা এই জটিলতার মধ্যে কেন পড়তেছো তোমরা ইতিমধ্যে জানো। তোমাদের প্রাইমারি আবেদন শুরু হওয়ার কথা ছিল অনেক আগে। এখন আজকে 27 ফেব্রুয়ারি, তো আজকে থেকে তোমাদের আবেদন শুরু। একই সাথে অনেকজন ট্রাই করতেছে এই ওয়েবসাইটে আবেদন করার জন্য, যে কারণে তোমাদের সমস্যার সম্মুখীন হচ্ছ। তো এখন তোমরা যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছ তার প্রথম যে সমস্যাটা হচ্ছে টাকা পেমেন্ট। টাকা পেমেন্ট কি বিকাশ বা নগদের মাধ্যমে করা যায় না? এই বিষয়টা সব থেকে বড় প্রশ্ন আসতেছে। তারপর দ্বিতীয় নাম্বার যে প্রশ্নটা আসতেছে যে ছবি রিসার্চের ক্ষেত্রে। তারপরে যে কমেন্ট, মোস্ট কমেন্ট, যে আমি টাকা পেড করছি কিন্তু আমার টাকা পেড হচ্ছে না। এখন আমাদের করণীয় কি? এসএসসি এবং এইচএসসি সঠিক ইনফরমেশন দেওয়ার পরেও আমাদের ভুল তথ্য দেখাচ্ছে ইত্যাদি সকল কিছু প্রশ্নের উত্তর সমাধান করার চেষ্টা করব এবং এই ভিডিওতে দেখাবো যে এই বিষয়গুলো তোমাদের কেন হচ্ছে এবং কি এর সমাধান কি, তোমরা কিভাবে সমাধান করতে পারো। অনেকেই কমেন্ট করতেছে এবং কি অনেকেই মেসেজও করতেছে। তো একটা ভিডিও বানাইতে অনেক পরিশ্রমের বিষয় আছে। অবশ্যই যদি ভিডিও উপকার এসে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা। তো চলো শুরু করি। প্রথম যে প্রশ্নটা, যে আমাদের বিকাশ বা নগদ এর মাধ্যমে আমরা টাকা পেমেন্ট করতে পারবো কিনা, এই বিষয়টা সম্পূর্ণ না, তারা কিন্তু ওয়েবসাইটে দিয়ে দিছে। তো এখন আমরা ওয়েবসাইট দেখবো যে তারা কি বলছে, কিভাবে পেমেন্ট সম্পূর্ণ করবে। আমরা যদি ওয়েবসাইটে আসি তাহলে দেখো যে পেমেন্ট ইন্ট্রোডাকশন, এই যে প্রাথমিক আবেদন ফি প্রদান, এখানে কি বলছে যে স্টুডেন্ট প্যানেল এ পে অনলাইন বাটনে ক্লিক করে সরাসরি এই ওয়েবসাইটের মাধ্যমে রকেট ব্যবহার করে আবেদন ফি প্রদান করতে হবে। দেখো এখানে কিন্তু আর কোনো লেখা নাই। এখন যদি আমরা ওয়েবসাইটে ঠিক চলে যাই সেক্ষেত্রে আমাদের কিরকম অপশন দেখাবে সেটা যদি একটু দেখি, তাহলে এখানে দেখো যে তোমাদের এই যে পে অনলাইন, এখানে যদি আমরা ক্লিক করি, পে অনলাইনে ক্লিক করলে আমাদের এরকম ইন্টারফেস আসবে। এখানে তোমাদের ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। এখন এখানে তোমার অ্যাকাউন্ট ইনফরমেশন, যদি তোমার রকেট নাম্বার অর্থাৎ ডাচ বাংলা অ্যাকাউন্ট থেকে থাকে, তোমার এখানে নাম্বার দিতে অনেকেই ভুল করতেছে যে আমরা এখানে 11 ডিজিটের নাম্বার বসাবো না 12 ডিজিটের নাম্বার বসাবো। তো এখানে দেখো তোমার রকেট অ্যাকাউন্টের অ্যাকাউন্ট নাম্বার হচ্ছে 12টা। তোমার মোবাইল নাম্বার বসানোর পর একটা তোমার শেষে অ্যাকাউন্ট নাম্বারের শেষে একটা নাম্বার থাকে। তোমার ক্ষেত্রে যে নাম্বারটা হয় সেই নাম্বারটা টোটাল এখানে তুমি 12টা ডিজিট বসাবা নাম্বারের ক্ষেত্রে। তারপর এখানে তোমার পিন নাম্বার দিবা, অর্থাৎ তোমার অ্যাকাউন্টের পিন নাম্বার দিয়ে, অ্যাকাউন্টের পিন নাম্বার দিয়ে তোমার একটা ওটিপি যাবে। সেই ওটিপিটা দেওয়ার পর গো অপশনে চাপলে তোমার পেমেন্ট সাকসেসফুল হবে। এখন পেমেন্টের ক্ষেত্রে যাদের আনসাকসেসফুল দেখাচ্ছে যে বা আনপেইড দেখাচ্ছে, এই বিষয়টা করণীয় কি? যদি একটু ওয়েবসাইটে লক্ষ্য করো তাহলে এই যে বিশেষ দ্রষ্টব্য, এখানে তোমাদের প্রাথমিক আবেদনের ক্ষেত্রে একটা মোবাইল নাম্বার দিয়ে মূলত একজন প্রার্থীর আবেদন করা যাবে এটা বলছে। এবং ফি প্রদানের পরবর্তী 2 ঘন্টার মধ্যে, দেখো ফি প্রদানের পরবর্তী 2 ঘন্টার মধ্যে সংশ্লিষ্ট তথ্য ওয়েবসাইটে আপডেট না হলে কমপ্লেইন বক্সে ফি প্রদানের সময় পাওয়া এসএমএসটি সহ কমপ্লেইন করতে হবে। তো অবশ্যই বিষয়টা মাথায় রেখে তোমরা এটা করবা। তারপরে সবথেকে মোস্ট পপুলার প্রশ্ন, যে আমাদের অঞ্চল দেখাচ্ছে না, এটার করণীয় কি? এটার করণীয় হচ্ছে তোমাদের অপেক্ষা করা লাগবে। যে আমরা একই সাথে এই ওয়েবসাইটে মূলত অনেক মানুষ আজকে আবেদন করতেছে প্রাথমিক আবেদন। তো একই সাথে যদি আমরা একটা রাস্তায় চলি সেক্ষেত্রে কিন্তু সেই রাস্তা কিন্তু ভিড় হবে, ঝুঁকিপূর্ণ হবে, এটাই স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে এই ওয়েবসাইটও তোমাদের একটু লোড নিতে সমস্যা হচ্ছে। তোমাদের একটা কাজ থাকবে যে তোমরা যদি এ ধরনের সমস্যার সম্মুখীন হও তাহলে অবশ্যই রাতে ট্রাই করতে পারো বা সকাল সকাল ট্রাই করতে পারো, বা এক কথায় যে যখন ওয়েবসাইট ফ্রি থাকে তখন মূলত তোমরা ট্রাই করবা, তাহলে এই সমস্যাগুলো তোমাদের পড়তে হবে না। তারপরে আরো একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আমরা যদি 3টা ইউনিট সিলেক্ট করে প্রাথমিক আবেদন করি তাহলে চূড়ান্ত আবেদনের ক্ষেত্রে আমাদের কি চূড়ান্ত আবেদনের সময় 3টা ইউনিটে আবেদন করতে হবে? দেখো এখানে তোমাদের প্রাথমিকভাবে সিলেকশন হবে, তারপর তুমি যে ইউনিটে সুযোগ পাবা সেই ইউনিটে তুমি আবেদন করবা। এখানে তোমার সম্পূর্ণ যে তোমাকে দিবে কিনা তোমার রেজাল্টের উপর নির্ভর করবে। এটা হচ্ছে সবথেকে বড় কথা। যদি তোমার রেজাল্ট ভালো থেকে থাকে তুমি 3টা ইউনিটের জন্য সুযোগ পেতে পারো। তো আমার পক্ষ থেকে সাজেস্ট থাকবে তোমরা যারা অন্য ইউনিটে আবেদন করতে চাও নিজের বিভাগ ছাড়াও আবেদন করবে প্রাথমিক আবেদন। যদি তোমাকে দিয়ে থাকে তাহলে ভালো, আর যদি না দেয় তাহলে তোমাকে অন্য ইউনিট দিতেও পারে তোমার রেজাল্টের ভিত্তিতে। এটা হচ্ছে সবথেকে বড় কথা। তারপরে প্রশ্নে আসি যে পরীক্ষার অঞ্চল সিলেক্ট, তুমি কোথায় পরীক্ষা দিবা এটা কিভাবে সিলেক্ট করতে হয় বা এটা কিভাবে কাজ করে। তো এখানে দেখো যে ওয়েবসাইটে যখন তোমরা আবেদন করবা যে গুরুত্বপূর্ণ ধাপ যে পরীক্ষার অঞ্চল পছন্দক্রম সাজানো। তো এখানে দেখো নিচের বাম দিকের বক্স থেকে পছন্দের ক্রম অনুযায়ী অঞ্চল সমূহ সিলেক্ট করে এই জিনিসটাতে ক্লিক করতে হবে। যে এখানে দেখাই দিছে, ক্লিক করে ডান দিকের বক্সে আনুন। তো এটা সিম্পল ওয়ে যে তোমরা এখানে যে মনে করো যে তোমরা রাজশাহী কেন্দ্র দিবা, সেক্ষেত্রে তোমরা রাজশাহীটা এভাবে চাপবা, একটা ক্লিক করবা, ক্লিক করার পর এই যে এখানে ক্লিক করবা, তাহলে এখান থেকে তোমাদের এখানে চলে যাবে। ঠিক আছে? তো পছন্দক্রম প্রথম পছন্দক্রম হলো, তারপরে দ্বিতীয় পছন্দক্রম তুমি কোনটা রাখবা সেটা ক্লিক করে মূলত এখানে চাপবা।
দিয়ে এখানে চলে যাবে। তো সিরিয়াল হয়ে গেল প্রথম দ্বিতীয়। এখন হচ্ছে তোমাদের একটা প্রশ্ন যে এখানে যদি আমরা একটা পরীক্ষার অঞ্চল সিলেক্ট করি তাহলে হবে? তো এখানে দেখো বিশেষ দ্রষ্টব্য দিয়ে তোমাদের এখানে দিয়ে দিছে চূড়ান্ত আবেদনকারীদের এইচএসসি অথবা সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি ইউনিটের আবেদনকারীর প্রদত্ত পছন্দক্রম অনুযায়ী পরীক্ষা কেন্দ্র নির্বাচন করা হবে। আরো একটা ইনফরমেশন দেখো যে আমরা যদি 3টা ইউনিট সিলেক্ট করে মূলত নেক্সট অপশন চাপি তাহলে তোমাদের এরকম একটা মেসেজ শো করাবে, বাম দিকের বক্স থেকে সব অঞ্চলগুলো সিলেক্ট করে ডান দিকে বক্সে আনতে হবে। তো এখানে আমাদের যতগুলো অঞ্চল দেওয়া আছে সেক্ষেত্রে সবগুলা তোমরা পছন্দক্রম অনুযায়ী সিলেক্ট করে ডান দিকে পছন্দক্রম সাজাইতে হবে। আমরা যদি এখানে একটা অঞ্চল দেই বা 2টা অঞ্চল দেই বা 3টা অঞ্চল দেই দিয়ে নেক্সট অপশনে চাপি তাহলে আমাদের এই যে দেখো যে বাম দিকের বক্স থেকে সবগুলো অঞ্চল সিলেক্ট করে ডান দিকে বক্স আনুন, যা ভিডিওতে অবশ্যই দেখাইছি। অবশ্যই আমাদের এই অঞ্চলগুলো সিলেক্ট করতে হবে। এখন এখানে যাদের অঞ্চল আসতেছে না তাদের ক্ষেত্রে ওই যে বললাম যে তোমাদের অপেক্ষা করতে হবে এবং অপেক্ষার বিকল্প নাই, কারণ অনেকেই ট্রাই করতেছে এই ওয়েবসাইটে। তারপরে আরো একটা প্রশ্ন যে আমাদের এসএসসি এবং এইচএসসি ইনফরমেশন দেওয়ার পরও আমাদের ভুল ইনফরমেশন দেখাচ্ছে। ঠিক একই কাজ তোমাদের করতে হবে যে তোমাদের অপেক্ষা করতে হবে, যেই সময়ে ওয়েবসাইট ফ্রি থাকবে সেই সময় মূলত আবেদনটা করতে হবে। আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে তোমাদের যারা ছবি রিসাইজ করতে পারতেছো না বা হিজাব পরা পিক দেওয়া যাবে কিনা এই বিষয়টা একটু ক্লিয়ার করি। যে এখানে তোমাদের দেখো যে ফটো আপলোডের ক্ষেত্রে তোমাদের ছবি সদ্য তোলা 300x400 পিক্সেল হতে হবে এবং ছবি ব্যাকগ্রাউন্ড সাদা রঙের হতে হবে। ছবির সাইজ 100 কিলোবাইটের বেশি হতে পারবে না এবং এখানে স্কুল কলেজ ইউনিফর্ম পরিহিত ছবি গ্রহণযোগ্য হবে না। প্রদত্ত ছবিটি বায়োমেট্রিক ভেরিফিকেশন করা হবে। ছবি আপলোডের পরপরই অর্থাৎ পরের ধাপেই তোমাদের বায়োমেট্রিক ভেরিফিকেশন করবে। সো সেক্ষেত্রে তোমাদের এই ছবিটা ভালোভাবে দিতে হবে। তো এখানে তোমাদের হিজাব পরা যাবে কিনা এই বিষয়টা একটু ক্লিয়ার করি যে তোমাদের ছবি যদি স্পষ্ট না বোঝা যায় তোমাদের কান অবশ্যই দেখা যাইতে হবে। এখন এখানে তোমরা অনেকেই রিসাইজ করতে পারতেছো বাট এই 100 কিলোবাইট বেশি হয়ে যাবে না বা তোমাদের ফাইল সাইজ বেশি হয়ে যাচ্ছে। এই বিষয়টা আমরা কিভাবে দেখতে পারি বা কিভাবে করতে পারি, কমাইতে পারি, অর্থাৎ ফাইল সাইজ কিভাবে কমাইতে পারি এই বিষয়টা একটু দেখি। যে আমি এখন দেখাবো যে ছবি রিসাইজ টোটালি ফুললি প্রসেস, যে ছবি রিসাইজ আমি কিভাবে দেখাই, কিভাবে ফাইল সাইজ কমাইতে হয় এই বিষয়টা দেখাই। তারপর তোমাদের এখানে যে ছবি যদি তোমাদের ঝাপসা আপলোড দাও তোমাদের বায়োমেট্রিক ভেরিফিকেশনে কিন্তু সমস্যা বোধ হবে। আর বায়োমেট্রিক ভেরিফিকেশনের ক্ষেত্রে তোমাদের দেখো যে নির্দেশনা অনুযায়ী তোমাদের অ্যাপ ডাউনলোড করতে বলতেছে, তো অনেকেই অ্যাপ ডাউনলোডের ক্ষেত্রে তোমাদের প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করা যাচ্ছে না। তো এটাও সাময়িক অসুবিধা বলতে পারো, তোমরা পরবর্তীতে ট্রাই করবে অবশ্যই হয়ে যাবে। তো অ্যাপ ডাউনলোড করার পর তোমাদের ওখানে প্রথমে নাম্বার ইনপুট করা লাগবে, যে নাম্বার তুমি এখানে দিছো যে তোমাদের আবেদন করতে সেই নাম্বার দিবা, দিয়ে ভেরিফিকেশন কমপ্লিট করবা, দিয়ে তোমাদের ছবি অপশন আসবে। অনেকেই ওখানেও বিপদে পড়ে যে ছবি আমাদের নিচ্ছে না। তো তোমাদের ওই অ্যাপে পারমিশন দেওয়া নাই, ছবির পারমিশন দেওয়া নাই। সেটিং এ যায় তোমার ওই অ্যাপটার ক্যামেরা তোমরা পারমিশন দিয়ে রাখবা, এটা হচ্ছে সব থেকে বড় কথা। তারপর তোমরা যে ছবি এভাবে দেখবা, দিয়ে এভাবে অর্থাৎ ছবি চোখ যেন সরাইতে হবে, দিয়ে তোমাদের টিক মার্ক উঠবে। তো টিক মার্কে ক্লিক করে মূলত যেভাবে ইনফরমেশন মানে যেভাবে তোমাদের দিক নির্দেশ দেবে সেভাবে তোমাদের ক্লিক করে জমা দিন অপশনে ক্লিক করলেই হয়ে যাবে। তো এটা হচ্ছে সব থেকে বড় প্রসেস। তো এখন আমরা দেখবো যে ছবি রিসাইজ কিভাবে করতে পারো এই বিষয়টা দেখি। তো প্রথমে আমাদের গুগল ক্রোমে যাইতে হবে। গুগল ক্রোমে এসে আমাদের ফটো রিসাইজ লিখে সার্চ করতে হবে। তো এই ওয়েবসাইটে আসে প্রথমে যে ওয়েবসাইট অর্থাৎ আসবে সেই ওয়েবসাইটে মূলত আমরা ক্লিক করব। ফটো রিসাইজ সবাই করতে পারে, জাস্ট ফাইল সাইজটা কমাবো কিভাবে এই বিষয়টা একটু দেখি। ফোন থেকে থাকা সেই ছবিটা তোমরা সিলেক্ট করবা। সিলেক্ট করার পর আমাদের ওপেন অপশনে চাপতে হবে। ওপেন অপশনে চাপলে আমাদের এরকম ইন্টারফেস আসবে, দিয়ে আমাদের কন্টিনিউ টু এডিট একটু অপেক্ষা করা লাগবে। যে মনে করো সাপোজ আমি এই ছবিটা এডিট করব অর্থাৎ রিসাইজ করব 300x400 এবং কি ম্যাক্সিমাম ফাইল সাইজ 100 এর বেশি দিব না। সেক্ষেত্রে একটু যদি আমরা নিচে স্ক্রল করি এই যে দেখো যে 50% এখানে আমরা ক্লিক করলে আমাদের কাস্টম সাইজে ক্লিক করব, দিয়ে আমাদের একটা দুইটা উইন্ডো খুলে যাবে। এখানে আমরা 300 দিব, এখানে আমরা 400 দিলাম। দিয়ে আমরা একটু যদি নিচে স্ক্রল করি তাহলে এই যে পিএনজি ফরম্যাট এখানে তোমরা জেপিজি করতে হবে। জেপিজি করলাম। জেপিজি করলে এখানে তোমাদের এই যে জেপিজি ম্যাক্সিমাম ফাইল সাইজ, এখানে এই ফাইল সাইজটা তোমরা 100 রাখতে পারো এবং 100 এর কম রাখতে পারো। তো আমরা মিনিমাম 80% দিয়ে দিলাম, অর্থাৎ 80 দিয়ে দিলাম বা 60 দিয়ে দিলাম বা 70 দিয়ে দিলাম। দিয়ে এই যে 70 দিয়ে মূলত রিসাইজ মাই পিকচার দিয়ে সেভ টু ডিস্ক করলেই আমাদের ছবি রিসাইজ হয়ে যাবে। তো এই হচ্ছে তোমাদের প্রশ্নের উত্তর, এবং কি যারা মূলত অনেক কমেন্ট করছো তাদের অসংখ্য ধন্যবাদ। তাদের সমস্যা সম্মুখীন হচ্ছ যে কারণে কমেন্ট করতেছো। তো এতগুলো কমেন্টের রিপ্লাই আমি পার্সোনাল ভাবেও দিতে পারবো না, তো ভিডিওর মাধ্যমে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করলাম যেগুলো মোস্ট পপুলার। তো এই হচ্ছে তোমাদের সকল প্রশ্নের কম বেশি উত্তর দেওয়ার চেষ্টা করলাম।
সো কমেন্ট অনেক হয়ে গেছে, যে কারণে মূলত আমি এরকম ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করলাম। এখন অনেকেই আছে যে ভিডিও দেখে অনেকেই বাজে মন্তব্য করতে পারো। একটা ভিডিওর পিছনে আমার কতটা পরিশ্রম যায় বা তোমাদের জন্য আমি কীরকম পরিশ্রম করি, এই বিষয়টা যদি তোমরা সরাসরি দেখো তাহলে তোমরা হয়তো বা অনুমান করতে পারবা এক কথায় যে ভাই এত পরিশ্রম যায় ভিডিও বানাইতে। যারা ভিডিও মেক করে তারাই মূলত এই বিষয়টা জানে। সো তোমাদের জন্য আমি এরকম খাটতেছি, জাস্ট তোমরা একটা লাইক এবং সাবস্ক্রাইব করবা, এটা মাস্ট। দেখা হচ্ছে নতুন কোনো আপডেট ইনফরমেশন, আপডেট কোনো ভিডিওর সাথে। সেও দেওয়া থাকবা। আসসালামু আলাইকুম।